জনগণের কাছে যেতে ভয় কেন, যদি রবিউল ভাই বলছিলেন যে ভোট চাইলে অসুবিধাটা কোথায়? আচ্ছা, দেখেন এদেশের রাজনৈতিক দল, আমি আমার শুরুর কথায় বলছি, কথা খুব সুন্দর, মাঠের বাস্তবায়ন জনগণ কোন দৃষ্টিকোণ থেকে দেখে। আমিও জনগণের কথা বললাম, উনিও জনগণের কথা বললো, যে জনগণের কাছে যান, জনগণ কি বলে দেখেন। বিগত 16-17 বছরে জনগণ দেখার সুযোগ পেয়েছে। ধরেন একটা উদাহরণ দিই, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে, মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করলো, ছাত্রদল একটা বিবৃতি দিল, তারা একটা প্রতিবাদ জানালো, শিবির কেন সেখানে গেল। ঠিক তার আগে আবার শিবিরকে গুপ্ত সংগঠন বলল। তো মানে কোনো কোনো জায়গায় দেখা যায় আপনি প্রকাশ্যে আসলো আপনার দোষ, আবার আপনি যদি আড়ালে থাকেন তাহলে দোষ। কেন আড়ালে ছিল? একটা রাজনৈতিক দলের প্রত্যেকটা অফিস বন্ধ ছিল, শীর্ষ নেতৃবৃন্দ 11 জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অথবা কারাগারে রেখে হত্যা করেছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। সে জায়গায় যদি আপনারা প্রতিবাদ করতেন তাহলে তো আড়ালে থাকার দরকার ছিল না। 2014 সালের পর থেকে আমরা নীরব ছিলাম। তখন কি জামাতের সঙ্গে টানাপোড়েনটা শুরু হলো? আমি একটু বলছি, অথচ মার্চ ফর ডেমোক্রেসি এই কর্মসূচি ছিল 5 জানুয়ারি পরবর্তী বছরে, সেখানে কিন্তু বিএনপির কেউ আসে নাই, কর্মসূচিগুলো ঐক্যবদ্ধ ছিল। সেখানে ছাত্র শিবিরের খলিলুর রহমান ভাই শহীদ হয়েছিলেন খিলগাঁওতে, ওনাদের কেউ আহত হন নাই, ওনাদের কেউ নিহত হন নাই। আমরা সেদিন প্রমাণ দিয়েছি। আমরা যদি নীরবে থেকে থাকি তাহলে 15 সালে আমরা কেন গ্রেপ্তার হলাম? আমি তো 15 সালে কারাগারে গিয়েছি। 16 সালে 17-18 আমাদের জামাতের আমির সেক্রেটারি কেন গ্রেপ্তার হলো? 21 সালে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ আমরা 9 জন কেন গ্রেপ্তার হলাম? আমরা তো এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়নের পরেও রাজপথে কোনো ইস্যুতে দেশের স্বার্থে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, সিন্ডিকেট বলেন, গুম খুন বলেন, হামলা মামলা বলেন, দেশের স্বার্থে এমন কোনো কর্মসূচি নাই যে কর্মসূচি গুলির মুখে দাঁড়িয়ে জামাত ইসলামী ছাত্র শিবির বাস্তবায়ন করেনি। আমরা করেছি, মিডিয়া আমাদের ফোকাস করে নেই বাস্তবতা সত্য যেটা। এবার মিডিয়া না দেখানোর কারণে উনি যদি অন্য মাধ্যমে যদি না দেখার চেষ্টা করেন তাহলে তো এটা দুঃখ প্রকাশ করার ছাড়া কিছু নেই। দেখেন এই সময়েও ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী তার প্রত্যেকটা কমিটি তারা গঠন করেছে। যাদেরকে গুপ্ত বলা হয়, আড়ালে বলা হয়, তারা কমিটি করতে পারলো। আর যারা প্রকাশ্যে, তারা 5 বছর 10 বছর পার হয়ে যায় কমিটি করতে পারে না। এরপরে মিছিলে ওনাদের দেখা যায় 2-4-5 জন। আবার যখন দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো তখন দেখা যায় হাজার লক্ষ। তো তা আগে তারা কোথায় ছিল? গুপ্ত ছিল, আড়ালে ছিল। এই জন্য আসলে ট্যাগের রাজনীতির অবসান 5 আগস্ট আগে হয়ে গেছে। এই জন্য রাজনৈতিক যে সৌন্দর্য, রাজনীতিতে দুর্বৃত্তায়নের রাজনীতি, জনগণ রাজনৈতিক বিমুখ কেন? কেন রাজনীতিবিদ বিশ্বাস করে না? বিশ্বাস করে না এই জায়গা থেকে যে রাজনীতিবিদের কথা কাজে মিল নাই। এদেশের সকল মানুষ 5 আগস্টের পরে সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চায়। এখন রাজনৈতিক দর্শনের জায়গায় আমি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই, বিএনপি জাতীয় নির্বাচন আগে চাই, মত পার্থক্য হতে পারে না। কিন্তু আমি কেন চাইবে, এর জন্য কেন গায়েল করব, কেন ক্রিটিসাইজ করব? আমি আমার যুক্তিগত জনগণের সামনে তুলে ধরবো, যারা আগে চান তারা তুলে ধরবেন। আমরা এই যুক্তিতে বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে একটা সিন্ডিকেট থাকে। ধরেন আপনি এমপি হলেন, আপনি মন্ত্রী হলেন, আপনি আপনার শ্যালক তাকে বা নিজের ভাইকে বানালেন উপজেলা চেয়ারম্যান, শিলিকা বা বোনকে বানালেন মহিলা ভাইস চেয়ারম্যান, নিজের সিন্ডিকেট গ্রুপের লোকজনকে বানালেন ইউনিয়ন চেয়ারম্যান, যখন এরপরে নিজের লোকজনকে বানালেন মেম্বার। সকলে মিলে সিন্ডিকেট করে দুর্নীতি করে খায়, কেউ কারো প্রতিবাদ করে না। কিন্তু ভিন্ন মতের ভিন্ন পথের মানুষ আসার যে সুযোগ ছিল, এই সুযোগ তো বিগত 17 বছরে হয়নি। 54 বছরেও এই রাজনৈতিক সংস্কৃতি ঘাটতি ছিল। এ জায়গায় একটা পরিবর্তন হইতে হলে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া প্রয়োজন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওই যে সরকারি থাকা অবস্থায় যে পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনের প্রভাব খাটায়, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। আওয়ামী লীগের পুনর্বাসনের যে শঙ্কার কথা বলেছে, আচ্ছা, শঙ্কার কোন শঙ্কা নাই? জাতীয় নির্বাচন যদি হয়, বিভিন্ন রাজনৈতিক দল এখনো আছে যাদের নিবন্ধন বাতিল হয়নি, আওয়ামী লীগটা আমি বাদে দিলাম, তারা সেখানে কি নির্বাচন করতে পারে না? সেখানে শঙ্কা আছে না? দেখেন, যেই শঙ্কার কথা বলে যে সরকারের ক্যাপাসিটি কমে গেছে, পুলিশ সক্রিয় না, র্যাব সক্রিয় না, অন্যরা সক্রিয় না, এই আশঙ্কার জায়গা থেকে বিশাল যোগ্য নির্বাচন কীভাবে সম্ভব? ভাই, তো এটা তো সরকার পরিবর্তনের নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচন। সেখানে জাতীয় নির্বাচন আপনি যেটা সরকার পরিবর্তন হয়, সেখানে আপনি এই সেক্টরগুলোকে, এই অর্গানগুলোকে শক্তিশালী না করে, সংস্কার না করে আপনি কীভাবে নির্বাচন চান? আপনার কথার মধ্যে তো দ্বৈত কথা বোঝা যাচ্ছে, বিপরীতমুখী কথা বোঝা যাচ্ছে। দেখেন, এই রাজনৈতিক সিন্ডিকেটের যে সংস্কৃতি, এটা ভাঙতে হলে স্থানীয় নির্বাচন আগে হওয়া প্রয়োজন। এখন জনগণের সেবা কোন মাধ্যমে পাওয়া যায়? জনগণের সেবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে পাওয়া যায়।
স্থানীয় যারা নির্বাচিত তাদের মাধ্যমে পাওয়া যায়। আজকে 16টি বছর এদেশের জনগণ জিম্মি ছিল। আওয়ামী লীগের নেতারা যা বলতো, যার সুবিধা পেত, যার মিছিলে যেত, তাকে নাগরিক সনদপত্র দেওয়া হতো, তাকে বিজিএফ কার্ড দেওয়া হতো, তাকে চালের বস্তা দেওয়া হতো। এই 16 বছর ধরে যারা বঞ্চিত হাহাকার, তাদের সমস্যাটা আগে গোছানো দরকার। স্থানীয় নির্বাচনের প্রতিনিধি নির্বাচিত হয়ে গেলে তারা সেবাটা পাওয়া শুরু হয়ে যাবে। এরপরে জাতীয় নির্বাচন হলে গোটা সিস্টেমটা একটা সুন্দর সিস্টেম ডেভেলপ হবে। কিন্তু এখনো যদি আপনি এখনো নির্বাচন, সংসদ নির্বাচন দেন, আবার স্থানীয় নির্বাচন পেতে পেতে জনগণের দোরগোড়ায় সেবা পেতে পেতে বহু সময় লেগে যাবে। জনগণের যে 17 বছর এটা আবার গুনতে থাকবে। এই জন্য আসলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার। গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা। রাজনীতিতে পরের মতের প্রতি সহিষ্ণুতা। একটা কথা বললো, আমি তাহলে জ্বলে উঠলাম, আমি আমার নিজের গায়ে নিয়ে নিলাম। এই জায়গা থেকে সবাই বেরিয়ে আসা প্রয়োজন। আওয়ামী লীগ পরমত সহিষ্ণু রাজনীতি করতে পারে নাই বলে ছাত্রলীগ ধ্বংস হয়েছে, যুবলীগ ধ্বংস হয়েছে, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। এই জায়গা থেকে আমি নাগরিক পার্টিকে 3টা কথা বলতে চেয়েছিলাম। একটা কথা শুরুতে বলছি, দ্বিতীয় আরেকটা কথা হলো পরমত সহিষ্ণুতা। আমার বিশ্বাস ওনারা এটা ধারণ করেন, সকল রাজনৈতিক দলে ধারণ করা উচিত পরমত সহিষ্ণুতাকে। আমি পরের মতকে সম্মান জানাবো, অসুবিধা কোথায়? আমি আমার দ্বিমত প্রকাশ করবো পরেরটাকে সম্মান জানিয়ে। জামায়াত ইসলামী কোন পন্থী? দেখেন, রবিউল আলম রবি ভাই যে কথা বলছেন 90% বিএনপি করে, এই কথা যতদিন বলবে ততদিন রাজনীতির সংস্কৃতি পরিবর্তন হবে না। কারণ আপনি যখন বলবেন যে 90 জনে আমার, তখন আপনি আপনার মতো করে দেশ চালানোর চেষ্টা করবেন, আপনি আপনার মতো করে প্রশাসন সাজানোর চেষ্টা করবেন। এটা যদি বলতে পারতেন যে হ্যাঁ আমরা ভালো পয়েন্টে আছি, অন্যান্য দলও আছে, তখন আপনি আপনার প্রশাসন সাজানো, রাষ্ট্রের কাঠামো নির্ধারণ, সংস্কার তখন মানে সবার জন্য হবে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সে দিয়েছে আমাদের প্রশাসনের 90% বিএনপি। আওয়ামী লীগ কি বলতো? আওয়ামী লীগ তো তারা 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে প্ল্যান করেছে, সব তাদের পক্ষে। শেখ হাসিনা কি বলছে? জনগণ সব তাদের পক্ষে। কিন্তু এখন দেখা গেল যে জনগণকে চাপায় রাখা হয়েছিল, বন্দুকের নল দিয়ে গুম করে খুন করে রাখা হয়েছিল। জামাত ইসলামী কোন পন্থী? জামাত ইসলামী একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে 54 বছর ধরে লড়াই করছে। স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য 54 বছর ধরে জামাত ইসলামী লড়াই করছে। এবং এই রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, লুটেরা, রাজনৈতিক দুর্বৃত্ত যেন কখনো ঠাঁই পেতে না পারে, এজন্য জামাত ইসলামী রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কার থেকে শুরু করে জামাত এটা আগে নিজের দলে করে প্রমাণ দেখিয়েছে। জামাত তার এত জুলুম, নির্যাতন, নিপীড়নের পরেও গণতান্ত্রিক চর্চা 100% সঠিক রেখেছে, কমিটি গঠন থেকে শুরু করে। সুতরাং জামাত নিজ দলের মধ্যে সেটা করে এবং জাতিকে সে দেখায় যে আমরা পারি। জামাতের 3 জন মন্ত্রী ছিল, 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত। শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সে সময় 1 টাকার দুর্নীতি পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তা আমরা তো রোল মডেল। আমরা বিশ্বাস করি যে 50 জন মন্ত্রী হলেও আমার এই 3 জন মন্ত্রীর মতো 1 টাকা দুর্নীতি না করার প্রমাণ আমরা জাতিকে দিতে পারবো। সুতরাং যে কথা বলছি, এর আগে আমি বলছি যে এটা অসংখ্য জায়গায় মানুষ বলছে। এখন সে মানুষগুলো আমার দলের হতে পারে, সে মানুষগুলো আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে, সে মানুষগুলো আমার ভালোবাসার হতে পারে। তারা বলছে যে ভাই বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, এবার আপনাদের শাসনটা একটু দেখতে চাই। এটা অহরহ কথা হচ্ছে, আমরা সেটা ফেসবুক ও সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। আমরা সবসময় বাংলাদেশের পক্ষে ভূমিকা পালন করি, আধিপত্যবাদের বিরুদ্ধে। এটা ভারতীয় আধিপত্যবাদ বলেন, রাশিয়ার আধিপত্যবাদ বলেন, চীন, আমেরিকা বলেন, সকল আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত ইসলামী সবসময় লড়াই।